আশিক হুট করে এসে বলল, এই এটা কি হলো? আমার বাবা এটা কি করলো আমার সাথে? নীলা কিছুই বুঝতে না পেরে বলল, কি হয়েছে তুমি খুলে বলবে তো? এমন করছো কেন? কি হয়েছে বুঝতে পারছো না? এই দেখো, এটা আমার বাবা আমাকে দিয়েছিল বিয়ের সময়, শুধু বিয়ের দিন পড়েছে, আর তারপর আজকে ড্রয়ার থেকে বের করে দেখি এখন এই অবস্থা। নীলা ঘড়িটা হাতে নিয়ে বলল, কি বলছো তুমি? আমি যা বলছি তা তোমার চোখের সামনে আছে। তোমার বাবা আসলে একটা বাজে মানুষ, তাই আমাকে সস্তা একটা ঘড়ি ধরিয়ে দিল। এই না জেনে আমার বাবার নামে এরকম আজে বাজে কথা বলবে না বলে দিলাম। যেখানে বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই ঘড়ির রং চলে যায়, সেখানে তোমার বাবাকে ফেরেশতা ভাবতে পারছি না। সরি। কথাটা বলেই আশিক বের হয়ে গেল। নীলার রাগ হলো অনেক। সে চিন্তা করলো, আজকেই বাবাকে জিজ্ঞাসা করব কেন এমন ভাবে আমাকে অপমানিত হতে হলো। ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল নাজিম সাহেব। তার ছেলে রিয়ান এসে বলল, আমার কিছু টাকা লাগবে বাবা। তোর এত টাকা দুদিন পর পর কেন লাগে বুঝি না। কি করিস তুই? বাবা এসব তুমি কি বলো? আমি বুঝি না। আমি বড় হয়েছি, এখন আমার টাকা পয়সা লাগবে, হাত খরচ থাকবে, এটাই স্বাভাবিক। রিয়ানের মা এসে বলল, বড় হয়েছিস, টাকা পয়সা লাগবে সেটা বুঝিস, আর বড় হয়েছিস এখন তো সংসারের দায়িত্ব নিতে হবে, টাকা পয়সা ইনকামের দিকে চিন্তা করতে হবে, সেটা বুঝিস না? রিয়ান বলল, মা তুমিও দেখছি বাবার মতো করে কথা বলছো। আমাকে এভাবে অপমান করলে কিন্তু আমি ঘরে থাকবো না। তোকে বলেছে থাকতে? বেরিয়ে যা, তোমাকে আমার দরকার নেই। শুধু বসে বসে সারাদিন খাওয়া আর আমার থেকে এসে টাকা খোঁজা ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে বাবা, তুমি এই কথাটা আমাকে বললে তো আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি। রিয়ান বের হতে চাইলেও এমন সময় তার বোন নীলা এসে বলল, কোথায় যাচ্ছিস এরকম তাড়াহুড়ো করে? রিয়ান আপুকে দেখে মনে মনে ভাবলো, বিয়ের এক সপ্তাহের মধ্যে কেন চলে আসলো? আমার অপকর্ম ধরা খেলো নাকি? নাজিম সাহেব বললেন, কিরে মা তুই হঠাৎ করে চলে এলি? আমাকে তো বলতে পারতি, তাহলে কিছু ব্যবস্থা করতাম। তাছাড়া জামাই কোথায়? নীলা বলল, আর কি ব্যবস্থা করবে? যা ব্যবস্থা করেছো তাতেই শ্বশুর বাড়িতে নতুন বিয়ে করে গিয়ে এরকম অপমানিত হতে হবে সেটা বুঝতে পারি। নাজিম সাহেব ও তার স্ত্রী কিছুই বুঝতে পারছে না। এমন সময় রিয়ান চালাকি করে আপুকে ধরে নিজের ঘরে নিয়ে গেল। কি হলো? তুই আমাকে এভাবে টেনে নিয়ে আসলি কেন? আপু আসলে তোর বিয়ে হয়ে যাবার পর থেকে সত্যি বলছি আমার একটুও ভালো লাগছে না। তুই আগে বাসায় ছিলি, সারা দিন তোর সাথে ঝগড়া করতাম, কত দুষ্টামি করতাম, এখন আমার একটুও ভালো লাগে না আপু। ছোট ভাইয়ের চোখে জল দেখে নীলা মাথায় হাত বুলিয়ে বলল, আরে বাবা আমারও তো খারাপ লাগে তাই না? তাই তো তোদেরকে দেখতে চলে আসলাম। রিয়ান খুশি হয়ে বলল, তার মানে তোর আসার পেছনে আর কোনো কারণ নেই? নীলা বলল, একটা কারণ অবশ্য আছে। রিয়ান বলল, আপু বাবা মায়ের সামনে তোকে এসব কথা বলতে আমার লজ্জা লাগছিল, তাই আড়ালে নিয়ে আসলাম। তুই যাবার পর থেকে আমার টাকা পয়সাতে হয় না, বাবা তো আমার হাতে টাকা দিতেই চায় না। এই বলে সে হাত চুলকাতে লাগলো। নীলা একটু মুচকি হেসে ভাইয়ের হাতে 200 টাকা দিয়ে বলল, আমি তাড়াহুড়ো করে বের হয়ে পড়েছি, তাই টাকা পয়সা সেভাবে নেই, আপাতত এগুলো রাখ, পরে আমি পাঠিয়ে দিব। রিয়ান আবারও চালাকি করে বলল, আপু আব্বার কিন্তু শরীরটা ভালো না, তুই আবার এখন আব্বাকে এমন কিছু বলিস না যেন আবার তার শরীর খারাপ হয়ে যায়। একটু চিন্তা করে নীলা বলল, আচ্ছা ঠিক আছে। রিয়ান খুশি হয়ে বের হয়ে গেল। নাজিম সাহেব ওদিকে বললেন, কি ব্যাপার? মেয়ের মুখটা একটু কেমন কেমন মনে হলো। আমি একটু খেয়াল করেছি অন্য সময় হাসি খুশি থাকে, তাছাড়া নতুন বিয়ে হয়েছে, এখন তো এরকম মন মেজাজ খারাপ থাকার কথা না। একটা কাজ করো, তুমি গিয়ে একটু দেখো তো, আমাকে হয়তো লজ্জা পেয়ে বলবে না। রুবি আক্তার বললেন, আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি কিছু বুঝতে পারি কিনা। তিনি বের হয়ে গেলেন। মেয়েকে দেখেই বললেন, কি হয়েছে রে মা? আমি এখন আসি। এখনই চলে যাবি? হ্যাঁ পরে আসবো বলে এগিয়ে যেতেই বাবা এসে বলল, কোথায় যাচ্ছিস? পাগল নাকি? বিয়ের পরেই প্রথম এসেছিস, আজকে খালি মুখে যেতে পারবি না। তুই জামাইকে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা না আমি বলছি। মোবাইল বের করে কল করতে চাইলে নীলা বলল, বাবা দাঁড়াও, এখন এসব করে লাভ নেই, ও মনে হয় আসবে না। নীলার মা বলল, কেন আসবে না? আচ্ছা তুই কি ঝগড়া করেছিস? নীলা কিছুটা বিরক্ত হয়ে বলল, মা তেমন কোনো ব্যাপার না, তোমাদের জামাই এখন আসবে না এটাই কনফার্ম। নাজিম সাহেব বললেন, আমি আগে ফোন করি, তারপর কথা বলে দেখি, আর তুমি মেয়েকে কিছু নাস্তা দাও। এই বলে তিনি তার ঘরে চলে গেলেন। তিনি ফোন দিলেন তার মেয়ে জামাই আশিককে। শ্বশুরের ফোন দেখে বিরক্ত হয়ে আশিক প্রথমে রিসিভ করলো না, তারপর নাজিম সাহেব আবার কল দিলেন। রিসিভ করে শ্বশুরকে আশিক বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি করছো তুমি? জি আমি বাসায় আছি, একটু ব্যস্ত আছি। বাবা বিয়ের পর মেয়ে বাসায় এসেছে প্রথমবার, এখন তুমি সহ যদি আসো তাহলে রাতে একটু ভালো মন্দ খেয়ে যেতে পারতে। তুমি তো বাসায় আছো, তাহলে চলে এসো। আশিকের প্রচন্ড বিরক্ত লাগলো, তাই সে বলল, আমি পারবো না, আমার কাজ আছে। নাজিম সাহেব বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাছাড়া বিয়ের পর প্রথমবার মেয়ে যদি একা একা এসে এভাবে চলে যায় তাহলে এলাকার মানুষ কথা বলবে। তাই তিনি বললেন, বাবা তুমি অবশ্যই একটু এসো। তুমি বাসায় আছো আমি বুঝতে পারছি, তুমি রাগ করছো কিছু একটা নিয়ে। তুমি একটা ভালো বুঝদার ছেলে, দয়া করে না বলো না। আর আশিক আর কি বলবে ভেবে না পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আসতে দেরি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাতে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির কলিং বেল চাপ দিল আশিক। দরজা খুলে দিল নীলা। তোমাকে বললাম তোমার বাবা ফেরেশতা না, সেটা বোঝানোর জন্য আমাকে তোমার বাবাকে দিয়ে দাওয়াত করিয়েছো? আমার এমন কোনো দায় পড়েনি যে তোমাকে জোর করে খাওয়াতে আনবো। বিয়ের পর আমি প্রথমবার এসেছি, তাই বাবা চাচ্ছে তুমি আর আমি একসাথে এখানে খেয়ে যাই, ব্যাস আর কিছুই না। এই বলে আশিকের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে নীলা ভেতরে চলে গেল। নীলার মা এসে বলল, বাবা তুমি এসে গেছো, এসো ভেতরে এসো। জামাইকে ভেতরে নিয়ে গেলেন। সোফায় বসিয়ে তিনি বললেন, বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটু শরবত করে নিয়ে আসছি। আশিকের এসব কিছুই ভালো লাগছে না, তারপরও মাথা নেড়ে সায় দিল। নাজিম সাহেব ছুটে এসে বললেন, বাবা তুমি এসেছো শুনে তাড়াতাড়ি চলে এলাম। আশিক সালাম দিয়ে আর কিছুই বলল না। নাজিম সাহেব বুঝতে চেষ্টা করছেন কি হতে পারে সমস্যাটা। ঠিক এমন সময় তার চোখ গেল জামাইয়ের হাতের দিকে। কি ব্যাপার বাবা, তোমাকে বিয়ের সময় তো আমি একটি ঘড়ি দিয়েছিলাম, তোমার হাত
খাটটা এখন খালি কেন? আশিক মনে মনে ভাবলো 10,000 টাকার ঘড়ির কথা বলে আমাকে সস্তা ঘড়ি দিয়ে এখন নাটক করতে এসেছে আমার সাথে। কি হলো বাবা, তুমি কিছু বলছো না যে? আশিক এবার বিরক্ত হয়ে দাঁড়িয়ে বলল, এসব নাটক বন্ধ করবেন। ওরকম একটা ডিসকালার ঘড়ি পরে আমি ঘুরবো নাকি? কি বলছো তুমি? নতুন ঘড়ি দিলাম 10,000 টাকা দিয়ে, বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়নি, কালার কিভাবে চলে গেল? নীলা এসে বলল, বাবা তোমার যদি সামর্থ্য না থাকতো তাহলে আমাকে বলতে পারতে, কিংবা আশিককে তুমি আরো কম দামি ঘড়ি দিতে পারতে, কিন্তু এরকম একটা সস্তা ঘড়ি রাস্তা থেকে তুলে এনে 10,000 টাকা দাম বলে আমার মান সম্মান নষ্ট করলে কেন? মেয়ের চোখের জল দেখে নাজিম সাহেব কিছুই বুঝতে পারছেন না। এমন সময় সর্বথাতে নীলার মা এসে বলল, তোর বাবা 10,000 টাকা দিয়ে ঘড়িটা কিনেছিল আমার সামনে, এখন কি হয়েছে সেটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি। আপুর থেকে টাকা নিয়ে ফুর্তি করে ঘরে এলো রিয়ান। এমন সময় তার বাবা মা ছুটে এসে তাকে মারতে লাগলো। তারপর নীলা বলল, হয়েছে থাক, ও এখন যথেষ্ট বড় হয়েছে, ওর গায়ে এভাবে হাত দিও না। কি বলছিস তুই? হাত দেবো না মানে? নিশ্চয়ই এটা ওর কাজ, আমি 100% শিওর। আজম সাহেব বললেন, তুই সত্যি করে স্বীকার কর, জামাইয়ের ঘড়ির এই অবস্থা কেন? রিয়ান ভেবা চাকা খেয়ে বলল, কিসের ঘড়ি? কোন ঘড়ি? আমি তো কিছুই জানি না। নাজিম সাহেব দুটো কোষে চড় মেরে বললেন, এবার কিছু মনে পড়ছে নাকি আরো দিব? রিয়ান কাদো কাদো গলায় বলল, আমি আসলে আপুর বিয়ের আগে তোমরা যেদিন ঘড়িটা কিনে এনে ঘরে রেখেছিলে আমার খুব পছন্দ হয়েছিল, তাই তোমরা যাতে না বোঝো তাই ঘড়িটা দামি দেখে আমি হাতে পরে বাহিরে গিয়েছিলাম। তারপর আমার এক বন্ধুর সাথে দেখা হলো, সে আমার থেকে অনেক টাকা পাবে, তাই সে ঘড়িটা আমার থেকে কেড়ে নিয়েছে। আমার পকেটে 150 টাকার মতো ছিল, সেগুলো দিয়ে তোমরা যাতে না বোঝো সেজন্য ফুটপাত থেকে এই ঘড়িটা কিনে বাসায় রেখে দিয়েছি। নাজিম সাহেব আশিককে বললেন, বাবা ঘড়িটা আমি তোমাকে অবশ্যই ফেরত এনে দিব, তুমি আর রাগ করে থাকবে না আমার মেয়ের সাথে। তারপর ছেলেকে বকাবকি করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনায় ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।